নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। অনেকদিন পর আবার উপস্থিত হলাম কিছু ব্যক্তিগত কাজ আর বাড়ি, মালদা যাওয়া আসা ইত্যাদি কারণের জন্য এতদিন আপনাদের সামনে আসতে পারিনি। আজকে যে বোর্ড ওয়ার্কটি দেখছেন এটি প্রায় 1 মাস ধরে এই অবস্থাতেই ঝুলছে। যাই হোক, বেশি কথা বলবো না। আমরা আজকে কিন্তু শুরু করব এসএলটিএসটির প্রথম ক্লাস আজকে, এবং আমরা এই ক্লাসের মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিই যে আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করব। হয়তো একটু সময় লাগবে পুরোটা কভার করতে। তো এটা শুধুমাত্র যে এসএলটিএসটির জন্য কাজে দেবে তা নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে কলেজ বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই আলোচনা কাজে দেবে। তো এই আলোচনার কয়েকটি পার্ট থাকবে। একদম প্রথমেই আমরা কিন্তু টপিকসের উপর ব্রিফলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনার শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে এসএলটিএসটিকে সামনে রেখে 2 নম্বরের অ্যান্সারকে সামনে রেখে, এবং তার সঙ্গে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এই টপিকস থেকে অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত সেই প্রশ্নগুলোও রাখবো আমরা। এবং প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফ আকারে সেই প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন। তার কারণ হচ্ছে যে সেখানে কিন্তু আমরা চেষ্টা করব আমি বিভিন্ন সময়ে যে নমুনা উত্তরপত্র, কেমন অ্যান্সার লিখলে 2-এর 2 পাওয়া যায় বা কীভাবে ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে কিন্তু ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমার স্কুল অর্থাৎ আমার কর্মস্থল, আমি যেখানে থাকি সেখান থেকে আমার কর্মস্থলের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো আমি আমার এক কলিগের বাইক শেয়ার করে যাতায়াত করি, এবং আমার এই কলিগ কিন্তু ভীষণ খাদ্যরসিক। তো প্রত্যেক দিন এই স্কুল যাওয়া আসা, মূলত শহরের একদিকে থাকি এবং শহরটাকে পেরিয়ে অন্যদিকে আমার স্কুল। তো যাওয়া আসার পথে কিন্তু বিভিন্ন ফুটপাথের ধারে যে খাবারের দোকানগুলো সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু নজরে পড়ে। এবং বিশেষ করে স্কুল থেকে ফেরার পথে আমার এই কলিগ কিন্তু গরম সিঙ্গাড়া, জিলেপি, গরম চপ এগুলোর প্রতি কিন্তু বিশেষভাবে আসক্ত হয়ে পড়েন, এবং আমিও কিছুটা হয়ে পড়ি। তো ওই কলিগের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু যে সিঙ্গাড়াটা কতটা গরম আছে, কারণ খুব গরম না হলে কিন্তু হবে না। তার ধারণা যে তেলে ভাজা বা ওই জাতীয় জিনিস যদি গলায় না খাওয়ার সময় চেক করে লাগলো তাহলে সেটা কি তেলে ভাজা হলো। তো কখনো কখনো ওই কলিগ কিন্তু দোকানদারকে বলে যে গরম আছে তো, দোকানদার বললো যে হ্যাঁ দাদা গরম আছে, এই তো সবে তুললাম, কই দেখি। তো ওই দোকানদার কিন্তু কাগজে করে নিয়ে ওই কলিগ কিন্তু হাত দিয়ে দেখে যে সত্যি কতটা গরম আছে। যদি সেই তুষ্টি লাভ পায় তাহলেই কিন্তু খায়, না হলে কিন্তু আবার অন্য দোকানে ঢো মারতে হয়। তো এখানে কিন্তু সুযোগ আছে যে সেটা কতটা গরম সেটা একদম হাতে নিয়ে প্রত্যক্ষ করে দেখার। কিন্তু আমাদের জীবনে বা আমাদের চারিপাশের যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু এই সুযোগ আমরা পাই না, যে যেখানে আমরা প্রত্যক্ষভাবে কিন্তু উপলব্ধি করতে পারবো সেই সম্পর্কে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব কিছুটা এইভাবেই, যেখানে কিন্তু আমাদের প্রত্যক্ষ নলেজ খুব একটা নেই, আমাদেরকে কিন্তু পরোক্ষ বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে জিওটেকটনিক্সের একদম প্রথম যেটা দিয়ে শুরু হয় সেটা দিয়েই শুরু করব। কি? দ্য আর্থ ক্রাস্ট। ক্রাস্টের মধ্যে কী কী আছে? কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, অর্থাৎ আমরা যদি বলি ভূত্বক।
তবে হ্যাঁ, ভূত্বক আলোচনা করতে গেলে আমাদের যেটুকু মনে রাখতে হবে যে ভূত্বক বলতে শুধুমাত্র যে ক্রাস্ট বা ভূত্বক অংশটা আলোচনা করলে হবে না। আমরা যদি স্কুল সার্ভিস কমিশনের বিগত বছরের প্রশ্নগুলো দেখি, সেখানে কিন্তু এই ক্রাস্টের বাইরেও কিন্তু অন্যান্য জায়গা থেকে প্রশ্ন এসেছে। সুতরাং কিন্তু আমাদের পুরো পৃথিবীর যে অভ্যন্তরভাগ বা ইন্টেরিয়র অফ দ্য আর্থ পুরোটাই কিন্তু আমাদের জানা দরকার। আর এই যে গল্প বললাম, যে এই যে প্রত্যক্ষ করার গল্প বলার কারণ হচ্ছে এখানেই, যে পৃথিবীর অভ্যন্তরভাগে কি রয়েছে, কেমন রয়েছে, সেখানে কি কি ঘটনা ঘটে চলেছে, এই সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যক্ষ নলেজ খুব একটা নেই। আমাদের কিন্তু পরোক্ষ নলেজের উপর নির্ভর করতে হয়। সুতরাং আমরা একদম প্রথমেই জেনে নিই যে এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ জানার, সেখানে ডাইরেক্ট কিছু সোর্স আছে আর ইনডাইরেক্ট সোর্স আছে। ডাইরেক্ট সোর্সের কথা যদি আমরা বলি, সেখানে আমরা কি দেখব, এখানে দেখুন আমরা দিয়েছি এভিডেন্স অফ দ্য আর্থ ইন্টেরিয়র, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগে কী রয়েছে তার একটা প্রমাণ বা অনুমান করার চেষ্টা। 1 নম্বর রেখেছি ডাইরেক্ট সোর্স, 2 নম্বর রেখেছি ইনডাইরেক্ট সোর্স। ডাইরেক্ট সোর্সে রেখেছি দেখুন রক্স। আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে গলিত ম্যাগমা বেরিয়ে আসে, লাভা হয় এবং সেখান থেকে পরবর্তীকালে বিভিন্ন শিলার সৃষ্টি হয়, এবং সেই শিলা কিন্তু আমরা পর্যবেক্ষণ করি কিন্তু পৃথিবীর অভ্যন্তর কী ধরনের উপাদান দ্বারা গঠিত, সেখানে কী কী মিনারেলস রয়েছে বা কী কী উপাদান রয়েছে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি। এছাড়া কি ভলকানিক ইরাপশন, অর্থাৎ ভলকানিক যে অ্যাক্টিভিটি, ভেতর থেকে যখন ম্যাগমা বেরিয়ে আসে বিভিন্ন ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে, সেটাও কিন্তু আমরা পর্যবেক্ষণ করে বা সেখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কিন্তু আমরা এ সম্পর্কে তথ্য জানতে পারি। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন যে মাইনিং, খনন কার্য বা বিভিন্ন যে বোরিং যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল বোর করার গভীরে, তো আমরা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ পৃথিবীর এই এত গভীরে কিন্তু আমরা খুব সামান্য অংশ পর্যন্ত পৌঁছতে পেরেছি। কত? সেটা 3 থেকে 4 কিলোমিটার। আর কিছু প্রজেক্ট, হাতে গোনা কয়েকটা প্রজেক্ট, যেটা 12 কিলোমিটার বা 12.5 কিলোমিটার পর্যন্ত আমরা ভূ অভ্যন্তরে যেতে পেরেছি, এবং সেখান পর্যন্ত কিন্তু আমাদের একটা প্রত্যক্ষ নলেজ রয়েছে। তার গভীরে কিন্তু আমাদের পুরোটাই কিন্তু অনুমানের উপর ভিত্তি করতে হয়, বা অন্যান্য যে পরোক্ষ প্রভাবগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের তথ্য সংগ্রহ করতে হয়। তাহলে এই গেল আমাদের ডাইরেক্ট সোর্স, যেটা আমরা পাচ্ছি রক্স থেকে, আর একটা হচ্ছে ভলকানিক অ্যাক্টিভিটিস বা এরিয়াপশন থেকে। সেকেন্ড যদি আমরা দেখি ইনডাইরেক্ট সোর্স কি, ইনডাইরেক্ট সোর্সে প্রথমেই আমরা বলবো টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আমরা যদি এই যে 3-4 কিলোমিটার মাইনিংয়ের কথা বলছি, বা আমরা যে খনিজ তেল আরও একটু ডিপ লেয়ার থেকে তোলা হয়, বা বিভিন্ন যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল পৃথিবীর অভ্যন্তরভাগে কতটা নিচে পর্যন্ত আমরা ড্রিল করতে পারি, তো সেখানে আমরা যেটুকু দেখেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগে কিন্তু আমরা যত গভীরে যাই তত কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, এবং তাপমাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীর চাপও কিন্তু বৃদ্ধি পায়। সুতরাং আমরা সেখান থেকে একটা আন্দাজ করতে পারি যে পৃথিবীর অভ্যন্তরভাগে আমরা যত গভীরে যাব, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু চলতে থাকবে, তার সঙ্গে চাপেরও বৃদ্ধি হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেনসিটিরও কিন্তু বৃদ্ধি হবে। আর কি আমরা মেটিওরস, অর্থাৎ উল্কাপিণ্ড, আমরা যদি দেখি যে উল্কাপিণ্ড, সেই উল্কাপিণ্ডকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সেখানে আমরা যে ধরনের উপাদানগুলো পৃথিবীতে পাই ঠিক একই রকম উপাদানগুলো পাই। সুতরাং সেটা আমরা পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে কিন্তু একটা ধারণা লাভের চেষ্টা করেছি। অর্থাৎ সোজা কথায় বললে যেটা বলা হয় সেটা হচ্ছে যে পৃথিবী সৃষ্টির যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে, থিওরিগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বিভিন্ন সময়ে কিন্তু আলোকপাত পেয়ে থাকি। তারপর আমরা কি দেখব, আরও যেগুলো রয়েছে গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, সেটা পোলারে বেশি, আবার ইকুয়েটরিয়াল অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আবার কম হয়। গ্র্যাভিটি অ্যানোমালি, অর্থাৎ মাস বিভিন্ন পদার্থের ওজনের উপর নির্ভর করে যে গ্র্যাভিটির ডিফারেন্স হয় সেটা। আর কি আছে, ম্যাগনেটিক, চৌম্বকীয় যে সোর্স রয়েছে, ম্যাগনেটিক এনার্জি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করে আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। এই পর্যন্ত মোটামুটি আমরা একটা
প্ল্যাটফর্ম পেয়েছিলাম এবং সেই প্ল্যাটফর্মে আরও যে গতিটা এনে দেয় বা আরও যে যেটুকু অন্ধকার ছিল সেটুকু দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছি আমরা এখনো পর্যন্ত। তো সেটার মূল যে ভিত্তি ছিল সেটা কি, সেটাই হচ্ছে কিন্তু সিসমিক ওয়েভস। সিসমিক ওয়েভস কি, আমরা জানি যে পৃথিবীর গভীরে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়, ভূমিকম্পের কেন্দ্র, এবং সেই কেন্দ্র থেকে কিন্তু ভূকম্প কিন্তু ওয়েভ কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই ওয়েভ মূলত আমরা 3 ধরনের ওয়েভ দেখতে পাই, আমরা সবাই জানি যে একটা পি ওয়েভ, এস ওয়েভ এবং এল ওয়েভ। এলটা তো ধরে নিন পৃষ্ঠীয় তরঙ্গ, এটা যেখানে উপকেন্দ্রে গিয়ে হিট করে তারপর পৃষ্ঠদেশে ছড়িয়ে পড়ে। তো এটার কথা আমরা বলবো না। বাকি যে দুটো তরঙ্গ আছে, একটা পি তরঙ্গ এবং এস তরঙ্গ, এই পি তরঙ্গ আর এস তরঙ্গ কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে, কারণ এই দুটো তরঙ্গ কিন্তু আমরা ধরে নিলাম পৃথিবীর গভীরে কোথাও একটা কিন্তু 100 কিলোমিটার 200 কিলোমিটার গভীরে, কিন্তু কখনো কখনো 300 কিলোমিটার গভীরেও কিন্তু ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। তো সেইখান থেকে যখন ওয়েভটা পৃথিবীর কেন্দ্রভেদ করে পৃথিবীর উল্টো দিকের পৃষ্ঠদেশ পর্যন্ত পৌঁছে যায়, এই ওয়েভ যখন যাচ্ছে, সেই ওয়েভ যেতে কতটা সময় লাগছে, সেই ওয়েভের মাত্রাটা কত, গতিবেগ কত, তার ভেলোসিটি কত ইত্যাদি কিন্তু পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারি যে সেই ওয়েভ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে আসছে। তাহলে পৃথিবীর কোথায় কোন লেয়ার সলিড ফর্মে আছে, কোন লেয়ার লিকুইড ফর্মে আছে, আবার কোন লেয়ার প্লাস্টিক ফর্মে আছে, সেগুলো সম্পর্কে কিন্তু এই সিসমিক ওয়েভ কিন্তু আমাদেরকে স্বচ্ছ ধারণা প্রদান করতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে একটু বলে নিই যে পি ওয়েভ এবং এস ওয়েভ। পি ওয়েভ কিন্তু আমরা জানি যে পি ওয়েভ এবং এস ওয়েভ এদের সাধারণ বৈশিষ্ট্য হলো এরা ঘন মাধ্যমে দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে, আবার যদি আমরা দেখি ঘনত্ব কম হলে কিন্তু এদের গতিবেগ ক্রমশ হ্রাস পায়। এবং যদি আমরা দেখি তরলের ক্ষেত্রে, তরল মাধ্যমের মধ্যে কিন্তু এস তরঙ্গ হারিয়ে যায়, এস তরঙ্গকে আমরা পাই না, কিন্তু পি তরঙ্গ কঠিন এবং তরল দুটো মাধ্যমেই যেতে পারে। কঠিনে দ্রুত গতিতে যেতে পারে এবং তরল মাধ্যমে কিন্তু তার গতিবেগ অনেকটা হ্রাস পায়। সুতরাং এই তরঙ্গের কিন্তু গতিবিধি লক্ষ্য করে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন লেয়ার সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের প্রাইমারিলি আমরা যেহেতু এটা আমরা একটু ক্লাসের মতো বলছি, তাই হয়তো একটু লেন্দি হবে, কিন্তু চেষ্টা করব আমরা যে সমস্ত যা আমাদের ভেতরের যা কোশ্চেন আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো পূরণ করলাম। তাহলে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে দুটো সোর্সের উপর ডিপেন্ড করছি। একটা হচ্ছে ডাইরেক্ট সোর্স, সেটা হচ্ছে রকস আর কি ভলকানিক অ্যাক্টিভিটি, আর সেকেন্ড ওয়ান যেটা রেখেছি আমরা ইনডাইরেক্ট সোর্স, যার মধ্যে কিন্তু থাকছে কি তাপমাত্রা এবং প্রেসারের যে আন্দাজ অনুমান আমরা করছি বিভিন্ন উল্কাপিণ্ড থেকে বা পৃথিবীর যে সৃষ্টির তত্ত্ব, সেখান থেকে আমরা কিছু ইনফরমেশান পাচ্ছি, কিছু গ্র্যাভিটি থেকে পাচ্ছি, কিছু ম্যাগনেটিক যে এনার্জি রয়েছে, সোর্স রয়েছে, সেখান থেকে পাচ্ছি, আর কিছু পাচ্ছি আমরা কিন্তু সিসমিক ওয়েভ থেকে। তাহলে এর মাধ্যমেই কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের ভেতরে কী রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এই আলোচনাতে যাওয়ার আগে আমরা চলে যাব যে এ পর্যন্ত আজকের সময়ে দাঁড়িয়ে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে কিন্তু বিভিন্ন ভূতত্ত্ববিদ কিন্তু বিভিন্ন মতবাদ রেখেছেন। তো সেগুলো আমরা একটু দেখে নেব। একদম যদি প্রথমে যাই অ্যাকর্ডিং টু সুয়েস, তো সুয়েস শ্যাডের যে বিভাজন ছিল, তিনি পৃথিবীর অভ্যন্তরভাগকে কিন্তু 3টে ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে সিয়াল, সীমা এবং হচ্ছে নিফে। এই 3টি টার্মের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু আজকের যে সিয়াল বলতে আমরা যেটুকু বুঝে থাকি, সেই সিয়ালের সঙ্গে কিন্তু এই সিয়ালের পার্থক্য আছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখুন যে সিয়ালের আমরা ডেপথ দিয়েছি 50 থেকে 300 কিলোমিটার পর্যন্ত, গভীরতা পর্যন্ত বিস্তৃত এটা। সীমা উনি বলেছিলেন 1000 থেকে 2000 কিলোমিটার গভীর, এবং নিফে বলেছিলেন 6880 কিলোমিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত বিস্তৃত। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাশে দেখুন যে ডেন্সিটি, ঘনত্ব কি দিয়েছি। ঘনত্ব 2.9 কি, এখানে ইউনিটগুলো দেওয়া নেই, একটু বলে দিই, যেহেতু জায়গা সংকুলনের জন্য প্রত্যেকটাতে কিন্তু ইউনিট আলাদা আলাদা করে লেখা হয়নি। ইউনিট জানি আমরা, ডেন্সিটি ঘনত্ব প্রকাশ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 2.9 গ্রাম
পার কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি একটা লুডুর গুটি নিয়ে নেই, লুডুর গুটি, সেটার যদি 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার হয় তাহলে তার ওজন কত হবে? 2.9 গ্রাম। এটাই হচ্ছে যে বোঝার জন্য খুবই সহজ হবে বলে আমার মনে হয়। এই গেল সুয়েজ। তারপর আমরা পেলাম ড্যালি সাহেবকে। ড্যালি সাহেব বলেছেন 3টে ভাগ করেছেন। একটা হচ্ছে আউটার জোন, বহির্ভাগ, যেটা হচ্ছে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার ডেনসিটি হচ্ছে, ঘনত্ব হচ্ছে 3-এর কাছাকাছি, এবং এটা সিলিকেট দ্বারা কিন্তু গঠিত। তারপর তিনি বলেছেন ইন্টারমিডিয়েট, অর্থাৎ মধ্যম একটা স্তর রয়েছে যেটা আরও 1280 কিলোমিটার পরবর্তী 1280 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ডেনসিটি বলেছেন 4.5 থেকে 9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, এবং এটা হচ্ছে মিক্স ফর্মে রয়েছে। এবং সেন্ট্রাল জোন তিনি বলেছেন 7040 কিলোমিটার পর্যন্ত, যার ডেনসিটি 6 থেকে 11.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারের মতো, এবং এখানে কিন্তু রয়েছে ফেরিয়াম বা লোহা। এটা গেল ড্যালি সাহেবের ক্লাসিফিকেশান। তারপরে আমরা দেখব যে ভ্যান্ডার গ্রাচেট কী বলেছিলেন। গ্রাচেট বলেছিলেন ইনি মূলত যে উপাদানগুলোর যে স্তরগুলোর উপাদান অনুযায়ী বলেছিলেন আউটার সিয়ালি ক্রাস্ট, অর্থাৎ বাইরের সিয়ালি ক্রাস্ট, যেটার গভীরতা বলেছিলেন প্রায় 60 কিলোমিটার পর্যন্ত, ডেনসিটি প্রায় 2.75-2.9। তারপর হচ্ছে ইন্টার সিলিকেট ম্যান্টেল, যেটার 60 থেকে 1140 কিলোমিটার পর্যন্ত, জোন অফ মিক্সড 1140 থেকে 2900। তারপর হচ্ছে মেটালিক নিউক্লিয়াস, যেটা হচ্ছে কোর পর্যন্ত অবস্থিত, এবং তার ডেনসিটিগুলো পাশে দেওয়া আছে। এবং আরেকটা আমরা জেনে নেব হ্যারাল্ড জেফ্রির যে ক্লাসিফিকেশান ছিল সেটা আমরা একটু জেনে নেব। আউটার লেয়ার অফ সেডিমেন্টারি রক, সেকেন্ড লেয়ার অফ গ্রানাইট, থার্ড লেয়ার অফ ডায়োরাইট, ফোর্থ লেয়ার অফ ডোনাইট। এগুলো কেন বললাম? এগুলো নিয়ে বিশেষ মাথা ঘামানোর দরকার নেই। এগুলো খাতায় নোট করে রাখবেন, এবং এগুলো সম্পর্কে একটা মোটামুটি একটা সাধারণ ধারণা থাকা চাই। কারণ আমরা প্রথমেই বলেছি কিন্তু আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। সুতরাং আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তার যে বিবর্তন বা একটা মতবাদ থেকে আরেকটা মতবাদ কিভাবে চলে এসছে সেটা কিন্তু আমাদের জানা দরকার। এবার চলে যাব আমরা একদম মূল বিষয়ে ফোকাস করব, যে আমরা প্রথমে যদি ধরে নেই যে সুয়েজ, তিনি বলেছিলেন 3টে স্তর, সিয়াল, সীমা এবং নিভে। তাহলে পৃথিবীর বহির্ভাগে রয়েছে সিয়াল, তারপরে যে স্তর রয়েছে সীমা, এবং তার ভেতরে যে স্তর রয়েছে নিভে। তাহলে তিনি 3টে স্তরের অবতারণা করেছিলেন। এই 3টে স্তর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নাম দিয়ে কিন্তু সেগুলোকে প্রকাশ করেছেন। এবং এই বিবর্তনের পথে আমরা যদি লক্ষ্য করি, বর্তমানেও কিন্তু আমরা মূলত এই 3টে স্তরই দেখতে পাই, কিন্তু 3টে স্তরের নামের একটু পরিবর্তন হয়েছে। আমরা যদি দেখি যে 3টে আমরা নাম কি বলতে পারি, দেখুন এখানে দিয়েছি জেনারেলাইজড যে ক্লাসিফিকেশান। এতগুলো তো ক্লাসিফিকেশান আমরা বললাম, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ক্লাসিফিকেশান করেছেন, কিন্তু জেনারেলাইজ যদি দেখি, লিথোস্ফিয়ার, পৃথিবীর বহির্ভাগের সব থেকে বাইরের যে স্তর তার আমরা নাম দিয়েছি লিথোস্ফিয়ার, সেটা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত। তারপর রয়েছে পাইরোস্ফিয়ার, যেটা রয়েছে প্রায় 2780 কিলোমিটার পর্যন্ত, এবং তারপর রয়েছে কিন্তু ব্যারিস্ফিয়ার, যেটা 2800 থেকে কিন্তু একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অবস্থিত। তাহলে আজকের দিনে কিন্তু আমরা মূলত এই 3টে লেয়ারের কথা আমরা কিন্তু জানি। এবার আমাদের মাথায় রাখতে হবে যে জিওলজিতে কিন্তু এটা জিওলজিক্যাল টার্ম বলে কিন্তু আমাদের একটু মনে হচ্ছে যে কঠিন। লিথোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার এবং ব্যারিস্ফিয়ার, আসলে এই 3টে স্তর কিন্তু সিয়াল, সীমা এবং নিভেরই কিন্তু নামান্তর। এখানেও যদি আমরা ডেনসিটি দেখি তাহলে প্রথম 100 কিলোমিটার 3.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, তারপর ওই 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, তারপর কিন্তু 8 থেকে 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। এবং এই 3টেকে আমরা কিন্তু আরও সহজভাবে যে 3টে নামের সঙ্গে পরিচিত, সেই 3টে নাম হচ্ছে কি, একটা হচ্ছে ক্রাস্ট,
একদম টপ মোস্ট আউটার বাইরের যে পার্টটা সেটা হচ্ছে ক্রাস্ট, তারপর কিন্তু মেন্টেল, তারপর কিন্তু কোর, অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এবং এই যে তিনটে নাম বললাম, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটে নামের সঙ্গেই কিন্তু আমরা সবাই পরিচিত। বাকি যে আমরা ভাগগুলো পড়লাম, লিথোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, তারপরে এই যে এতগুলো ভাগ পড়লাম, এগুলো কিন্তু আমাদের কিন্তু গুলিয়ে ফেলে। এই গোলালে কিন্তু চলবে না, আমাদেরকে কিন্তু এই তিনটে জিনিসই মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? আমরা মনে রাখবো ক্রাস্ট, মেন্টেল এবং কোর। তাহলে এই তিনটে মূলত ভাগে ভাগ করা হয়। এবার আমরা চলে যাব, এখানে আমরা একটা ছবি প্রেজেন্টেশন করেছি। এই ছবিতে আমরা যদি দেখি, এখানে দেখুন, এটা পৃথিবী। পৃথিবীর কেন্দ্রে দেখুন এই যে নীল রঙটা যতটা, ব্লু রঙটা যতটা রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর কোর, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর কি কেন্দ্রমণ্ডল। তারপরে যে সবুজ অংশটা রয়েছে গ্রিন কালার, গ্রিন পার্টটা হচ্ছে ম্যান্টেল বা আমরা বলছি কি গুরুমণ্ডল। এবং একদম বাইরের যে কালো আস্তরণটা রয়েছে খুব সামান্য, সেটাকে কি বলছি আমরা? ক্রাস্ট বা ভূত্বক। তাহলে একদম বাইরের আস্তরণটা বলছি আমরা ভূত্বক, তারপরে সবুজটা বলছি আমরা গুরুমণ্ডল, এবং তারপরে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই অংশকে বলছি কি আমরা কেন্দ্রমণ্ডল। এই তিনটে ভাগ। এখান থেকেই আমরা একটু অংশ কেটে নিয়ে এখানে কিন্তু বড় করে দেখেছি, এবং এখানে কিন্তু বিভিন্ন লেয়ারগুলোকে কিন্তু বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এইবার আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে অনেক কিছু লেখা আছে। আমি লেখাগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করতে না বলবো, তার কারণ হচ্ছে লেখাগুলো দিয়েছি যেহেতু এটা একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, সুতরাং আপনার হাতে কিন্তু অনেক ইনফরমেশান থাকা চাই। এখানে আমরা এই যে ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগগুলো রয়েছে বিভিন্ন স্তর, মূলত তো আমরা তিনটি পেলাম। একটা পেলাম ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কিসের ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করলাম? এক হচ্ছে যে তাদের তাপমাত্রার পার্থক্য, তাদের ডেনসিটির পার্থক্য, তাদের উপাদানের পার্থক্য, এবং কিসের দ্বারা করলাম? যে সিসমিক ওয়েভগুলোর দ্বারা কিন্তু আমরা করলাম। এবার আমাদের জানতে হবে যে পৃথিবীর বাইরের দিক থেকে, অর্থাৎ ক্রাস্ট থেকে যতই আমরা ভেতর দিকে যাব, তাপমাত্রা কী হবে? তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। সেই তাপমাত্রা বাড়ার হার কত? একদম বাইরের থেকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই হারেই কি পুরো কেন্দ্র পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়? পৃথিবীর কেন্দ্র পর্যন্ত চাপ কি একই হারে বৃদ্ধি পায়? ডেনসিটিও কি একই হারে বৃদ্ধি পায়? না, সব ক্ষেত্রে কিন্তু এই সমান হার বজায় থাকে না। আমরা যদি দেখি তাপের ক্ষেত্রে, তাহলে আমরা দেখব যে মোটামুটি আমরা দেখব যে প্রতি 32 মিটার গভীরতায় কিন্তু 1 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ যদি 20 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ভূপৃষ্ঠে পাই, তাহলে 20 ডিগ্রি থেকে যদি আমরা 32 মিটার গভীরে প্রবেশ করি, তাহলে তাপমাত্রা বাড়ে 1 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি কিলোমিটার হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো কিন্তু 1 কিলোমিটারে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হারে তাপমাত্রা বৃদ্ধি পায়। কত পর্যন্ত? প্রথম 100 কিলোমিটার পরে 300 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই হার আরও বেড়ে যায়, সেখানে কিন্তু আমরা 20 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার হারে বৃদ্ধি পায়, এবং তারপর কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধির যে হার সেটা কিন্তু কমে যায়, এবং সেটা আমরা পাই 10 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। তাহলে প্রথমে পাচ্ছি কিন্তু 12, তারপর পাচ্ছি 20, এবং তারপর পাচ্ছি 10। এই কার্ভ যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের জেনারেলাইজ যদি করি, তাহলে আমাদের কিন্তু বলতে হবে যে পৃথিবীর বহির্ভাগ থেকে যত অভ্যন্তরে যাব, ততই তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রার বৃদ্ধির হার কিন্তু ক্রমশ কমতে থাকে। তাহলে এই গেল তাপমাত্রা। এবার আমরা জানি যে তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধির কারণ কি। এই যে তাপমাত্রা কোথাও বেশি বাড়ছে, কোথাও কম বাড়ছে, তার কারণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগে কিন্তু সব জায়গায় কিন্তু সমান উপাদান দ্বারা গঠিত নয়। আমরা যদি পৃথিবীর উৎপত্তি দেখি, তাহলে একদম শুরুতেই কিন্তু পৃথিবী যখন গ্যাসীয় অবস্থাতেই ছিল,
তখন ভারী গ্যাসীয় উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রে অবস্থান করেছে এবং তুলনামূলক হালকাগুলো কিন্তু বাইরে অবস্থান করেছে। সুতরাং আমরা যদি দেখি ভূত্বক তুলনামূলক কম ঘন পদার্থ দ্বারা গঠিত। তারপর যদি দেখি গুরুমণ্ডল তুলনামূলক ভারী পদার্থ দ্বারা গঠিত, এবং তারপর যদি দেখি কেন্দ্রমণ্ডল, সেটা আরও অনেক ভারী পদার্থ দ্বারা গঠিত। তাহলে যত আমরা গভীরে প্রবেশ করব তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং তাপমাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু ঘনত্ব বৃদ্ধি পাবে, এবং তাদের চাপও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে চাপ, তাপ এবং ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরা দেখব যে তাপমাত্রা বাড়লে কিন্তু ভেতরের সমস্ত অংশটা কিন্তু লিকুইড ফর্মে থাকার কথা, কিন্তু আমরা দেখব যে কোনো কোনো স্তর কিন্তু সলিড ফর্মে রয়েছে। যদি আমরা দেখি যে একদম কোরের যে পৃথিবীর কেন্দ্র, সেখানে কিন্তু সলিড ফর্মে রয়েছে, কঠিন অবস্থায় রয়েছে। তার কারণ হচ্ছে কিন্তু সেখানে যে পরিমাণ চাপ থাকে, উপরের যে ওজন, ভারী ভূত্বকের যে শিলার যে ভারী ওজন, সেই চাপ, তাপ ইত্যাদি কিন্তু তাকে গলিত হতে না দিয়ে কিন্তু চাপের ফলে কিন্তু সেখানে আমরা দেখব যে সলিড ফর্মে রয়েছে। তাহলে এই পৃথিবীর অভ্যন্তরভাগে যখন আমরা প্রবেশ করব, সেখানে কিন্তু কোথাও দেখব আমরা তরল অবস্থা রয়েছে, কোথাও সান্দ্র অবস্থা রয়েছে, আবার কোথাও কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। তাহলে তাপ, চাপ এবং ঘনত্ব তিনটে বিষয় কিন্তু আপনারা মাথায় মোটামুটি ঢুকিয়ে নিলেন। এরপরে আমরা চলে যাব কিন্তু মূল যে ভাগ। দেখুন একদম প্রথমে রেখেছি ক্রাস্ট। যেটা আমাদের আলোচিত বিষয়। প্রথম আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করছি, আমাদের জানার কথা শুধু এইটুকু অংশ, কিন্তু আমরা জানবো পুরোটাই। ক্রাস্টে দেখুন আউটার মোস্ট সলিড পার্ট, তাহলে বাইরের সব থেকে বাইরের কঠিন অংশটাকেই বলছি আমরা কি ক্রাস্ট। কত থেকে 8 থেকে 40 কিলোমিটার। কেন? বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন রকম পাই। কেন না, ক্রাস্ট বাইরের যে ভূত্বক যে অংশটা বলছি, সেটা কিন্তু দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে যে কিন্তু কন্টিনেন্টাল পার্ট, আর একটা কিন্তু ওশেনিক পার্ট। অর্থাৎ যেখানে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু গভীরতা আমরা এই স্তরের ভূত্বকের গভীরতা কিন্তু বেশি পাবো না, সেখানে আমরা পাবো 8 কিলোমিটার। আবার যেখানে কিন্তু মহাদেশীয় অংশ রয়েছে সেখানে কিন্তু আমরা পাবো 40 কিলোমিটার। ধরে নিন এইখানে যদি এটা সমুদ্র হয়, তাহলে এটা সমুদ্রের তলদেশে এর গভীরতা পাবো আমরা 8 কিলোমিটার, কিন্তু আমরা স্থলভাগে মহাদেশে সেখানে গভীরতা পাবো কিন্তু 40 কিলোমিটার পর্যন্ত। এখানে ছবিতে দেখুন এইখান থেকে এই অংশটা, এটা হচ্ছে জল, এই নীল অংশটা জল। তাহলে এই কালো অংশটা দেখুন, এখানে তাহলে কত হবে? 8 কিলোমিটার গভীরতা, আর এইখানে দেখুন গভীরতা হবে কিন্তু 40 কিলোমিটার। এই কালো অংশটাকে 0 থেকে 40 কিলোমিটার, এই অংশটাকে বলছি কি আমরা বলছি এই অংশটাকে ক্রাস্ট বা ভূত্বক। এটা কি ব্রিটেল, অনমনীয়, অর্থাৎ এটা কিন্তু নমনীয় নয়, ফ্লেক্সিবল নয়, এটা কিন্তু কঠিন, শক্ত। 1% অফ আর্থ ভলিউম, পৃথিবীর যে ভলিউম রয়েছে তার মাত্র 1% রয়েছে কিন্তু এই ক্রাস্ট। আমরা যদি এই ছবিতে দেখি তাহলে শুধুমাত্র বাইরের যে কালো অংশটা, এই অংশটাকেই বলছি আমরা ক্রাস্ট। 6371 কিলোমিটার এই জায়গায় ক্রাস্টের যদি ডেপথ আমরা দেখি তাহলে কিন্তু মাত্র 40 কিলোমিটার, যেটা 1% পৃথিবীর ভলিউমের। এবং 0.5% হচ্ছে পৃথিবীর যে মাস ওজন রয়েছে, তার ভর রয়েছে, তার কিন্তু 0.5%। এখানে কিন্তু আমরা দুটো ক্রাস্ট দেখতে পাই, দুটো ক্রাস্ট দ্বারা গঠিত। একটা হচ্ছে যে ওশেনিক পার্ট, আর একটা হচ্ছে কন্টিনেন্টাল পার্ট। এবং এই কন্টিনেন্টাল পার্ট এবং ওশেনিক ক্রাস্টের মধ্যে কিন্তু এখানে এক ধরনের রেখার কথা বলা হয়েছে বা ডিসকন্টিনিউটির কথা বলা হয়েছে। ডিসকন্টিনিউটি কি না, এটা একটা কাল্পনিক রেখা, যে রেখায় কিন্তু দুটো স্তরকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগত পার্থক্যের জন্য আলাদা করে থাকে। তাহলে এখানে কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট, তার মাঝে কিন্তু এই যে ডটেড লাইন সাদা অংশটা দেখা যাচ্ছে, এইটাকে বলছি আমরা কি, এটা একটা ডিসকন্টিনিউটি বা এটা একটা বিচ্যুতি রেখা রয়েছে। এই বিচ্যুতি রেখাটার কথা অবতারণা করেছিলেন কনরাড সাহেব, তাই এই বিচ্যুতি রেখাটাকে বলা হয় কিন্তু কনরাড বিযুক্তি রেখা। আমাদের কিন্তু সমস্ত বিযুক্তি রেখাগুলোকে মনে রাখতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই বিযুক্তি রেখা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আর কি আমরা দেখব,
ক্রাস্ট হচ্ছে যে ওশেনিক ক্রাস্ট অ্যাবাউট 5 কিলোমিটার, এটা খুবই থিনার অ্যাজ কম্পেয়ার টু দ্য কন্টিনেন্টাল। মহাদেশীয় পার্টটা কিন্তু আরও বেশি মোটা, সেটা হচ্ছে কিন্তু প্রায় 30 কিলোমিটারের আশেপাশে হয়ে থাকে। আর ক্রাস্টের হচ্ছে মেজর এলিমেন্টস কি না, এখানে আমরা দেখতে পাই কিন্তু সিয়াল। তাহলে ভূত্বকে আমরা কি দেখতে পাই? সিয়াল। তাহলে এখানে সিয়াল বলতে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। এই সিলিকা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অংশ কিন্তু ক্রাস্ট। আমরা বিভিন্ন বইয়ে দেখে থাকি যে সিয়াল এবং সিমার্ট মাঝে আমরা ডিসকন্টিনিউটি দেখতে পাই, সেটাকে আমরা বলি কিন্তু কনরাড ডিসকন্টিনিউটি। এই কনসেপ্টটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়, আমার কাছে অন্তত নয়, এবং আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা অনেক ঘাটার চেষ্টা করেছি, কিন্তু সেখানে এই যে আমরা যদি সুয়েজ সাহেবের যে ক্লাসিফিকেশান দেখি, সিয়াল 50 থেকে 300 কিলোমিটার গভীরতার কথা বলেছেন, তারপরের অংশটাকে বলেছেন সীমা। সুতরাং এই যে সিয়াল আর সীমা, মহাদেশীয় মানেই সিয়াল আর মহাসাগরে মানেই সীমা, এই ধারণাটা খুব একটা কিন্তু গ্রহণযোগ্য বলে আমার মনে হয় না। তো সুতরাং এই ক্রাস্ট যদি আমরা দেখি, তাহলে ক্রাস্ট কি মূল উপাদান কি? সিয়াল, সেটা কি? সিলিকা এবং অ্যালুমিনিয়াম। তাহলে এই গেল ক্রাস্ট। তাহলে 3টে স্তরের মধ্যে আমাদের কিন্তু একটা স্তর কমপ্লিট হয়ে গেল, সেটা হচ্ছে ক্রাস্ট। ক্রাস্ট রয়েছে সলিড ফর্মে, শক্ত, অনমনীয়, যেটা নমনীয় নয়, যেটা ভঙ্গুর, ভেঙে যায়, এবং সেটা দুটো পার্ট রয়েছে, একটা কন্টিনেন্টাল পার্ট, একটা হচ্ছে ওশেনিক পার্ট। ওশেনিক আর কন্টিনেন্টাল পার্টের মাঝে কোথাও কোথাও, এটা সব জায়গায় পাওয়া যায় না, কোথাও কোথাও কিন্তু একটা ডিসকন্টিনিউটি পাওয়া যায়। সেই ডিসকন্টিনিউটি লাইনটাকে বলা হয় কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা। এবং কত? 0 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, ছবিতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে 0 থেকে 40 কিলোমিটার আসার পর কি শুরু হচ্ছে? এখান থেকে কিন্তু শুরু হচ্ছে কি, আমরা একদম 2900 কিলোমিটার পর্যন্ত। এই অংশ থেকে যদি এই অংশটা দেখি, তাহলে দেখুন এই ক্রাস্টের এই অংশ থেকে একদম এই অংশ পর্যন্ত 40 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এই অংশে কি রয়েছে? ম্যান্টেল বা গুরুমণ্ডল। এবং 2900 থেকে 6371 কিলোমিটার বা পৃথিবীর যে নিউক্লিয়াস পর্যন্ত, সেখান পর্যন্ত কিন্তু রয়েছে কিন্তু কেন্দ্রমণ্ডল। ক্রাস্টের পরের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যান্টেল, অর্থাৎ গুরুমণ্ডল। গুরুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করি মূলত, একটা হচ্ছে যে আপার ম্যান্টেল আর একটা হচ্ছে যে কি লোয়ার ম্যান্টেল। আপার ম্যান্টেল আমরা দেখি 700 কিলোমিটার পর্যন্ত, এবং 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এই অংশটাকে দেখি আমরা লোয়ার ম্যান্টেল। এ নিয়ে গোলানোর কোনো কিছু নেই, কিন্তু সমস্যা হয় কি, এখানে আমরা একটা টার্ম পাবো, দেখুন আমি এখানে লিখেছি লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের গভীরতা কতটা? আমরা পেলাম ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর, গুরুমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাহলে লিথোস্ফিয়ার এলো কোথা থেকে? লিথোস্ফিয়ার আছে, লিথোস্ফিয়ার তাহলে কি? লিথোস্ফিয়ার, এখানে দেখুন লিথোস্ফিয়ার রেখেছি। লিথোস্ফিয়ার ইজ দ্য আউটার সলিড পার্ট, বাইরের সলিড পার্ট, কঠিন অংশ, ইনক্লুডিং দ্য ক্রাস্ট অ্যান্ড আপার মোস্ট ম্যান্টেল। তাহলে ক্রাস্ট তো আছেই, তার সঙ্গে ম্যান্টেলের উপরের দিকের কিছুটা অংশ, অর্থাৎ গুরুমণ্ডলের ভূত্বক তো আছেই, তার সঙ্গে গুরুমণ্ডলের উপরের কিছুটা অংশ, যেটা মোটামুটি সলিড ফর্মে রয়েছে বলে ধরে নেওয়া হয়, সেটাকে কি বলছি? আমরা বলছি লিথোস্ফিয়ার। এখানে যদি আমরা দেখি, তাহলে এই কালো অংশটা কি? কালো অংশটা হচ্ছে ক্রাস্ট, পরিষ্কার। এই কালোর পরে যে সবুজ অংশটা রয়েছে, এটা কি? এই 40 কিলোমিটারের পর এখানে দেখুন 40 কিলোমিটারে একটা ডিসকন্টিনিউটি রয়েছে, এই যে সাদা ডটেড লাইন, যতগুলো ডটেড লাইন দেখবো আমরা ততগুলো কিন্তু ডিসকন্টিনিউটি রয়েছে। এটা কি? এটা মোহরাভিষিক ডিসকন্টিনিউটি। মোহ সাহেব এটা 1914 সালে, 1909 সালে তিনি এখানকার ডিসকন্টিনিউটি পর্যবেক্ষণ করেছিলেন, কারণ ওই পি ওয়েভের এবং এস ওয়েভের যে গতি, সেটার উপর লক্ষ্য করে তিনি করেছিলেন। এখানে গতি, এইখানে গতির পরিবর্তন হয় বলে লক্ষ্য করেছিলেন। তাহলে এই 40 কিলোমিটার হচ্ছে ক্রাস্ট, তারপরে যে প্রায় আরও 60 কিলোমিটার ম্যান্টেলের উপর, আপার ম্যান্টেলের উপর পার্ট, বহির্গুরুমণ্ডলের উপরের অংশ,
সেটা নিয়ে মোট 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশটাকে কি বলছি আমরা? লিথোস্ফিয়ার। পরিষ্কার হলো? লিথোস্ফিয়ার হচ্ছে 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত, তার মধ্যে ক্রাস্ট পুরোটা এবং তার সঙ্গে সঙ্গে থাকবে কি? তার সঙ্গে থাকবে আপার ম্যান্টেলের কিছুটা অংশ নিয়ে এই 100 কিলোমিটার পর্যন্ত অংশটাকে কি বলছি আমরা? লিথোস্ফিয়ার। পরিষ্কার হলো? ইনক্লুডিং দ্য ক্রাস্ট অ্যান্ড আপার ম্যান্টেল 100 কিলোমিটার পর্যন্ত হয়ে গেল। ডেন্সিটি কন্টিনেন্ট পার্টে আমরা যদি দেখি ঘনত্ব 2.7 থেকে 2.75 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ওশেনিক পার্টে আমরা যদি দেখি তাহলে ওশেনিক পার্টের কি হবে? ডেন্সিটি আরও একটু বেশি হবে, কারণ এখানে শিলার প্রকৃতি আমরা জানি যে ব্যাসল্টিক 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে দেখো রয়েছে টেম্পারেচার। 40 ডিগ্রি গভীরতায় আমরা টেম্পারেচার দেখতে পাবো কিন্তু 800 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, 800 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখতে পাবো। 40 কিলোমিটার গভীরতায় প্রেশার কি দেখতে পাবো? 9 কিলোবার। 9 কিলোবার, 1 কিলোবার সমান কিন্তু 10 লক্ষ মিলিবার। 10 লক্ষ মিলিবার। আর আমরা জানি যে ভূপৃষ্ঠের স্বাভাবিক চাপ আমরা যদি দেখি সমুদ্রপৃষ্ঠের, তাহলে কিন্তু 1013.25 মিলিবার। 1 কিলোবারের থেকে যেটা অনেক অনেক কম। আর পৃথিবীর কেন্দ্রের যদি চাপ আমরা দেখি, তাহলে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠের যে চাপ তার থেকে প্রায় 3-4 মিলিয়ন গুণ কিন্তু বেশি। 3-4 মিলিয়ন গুণ বলতে আমরা এখানে দেখছি যে 9 কিলোবার প্রেসার বলেছি 40 কিলোমিটার গভীরতা। এই প্রেসার কিলোবার বাড়তে বাড়তে পৃথিবীর কেন্দ্রে গিয়ে কিন্তু আমরা দেখব প্রায় 3700 কিলোবার পর্যন্ত কিন্তু এই চাপ বৃদ্ধি পেয়ে যায়। তার ফলে কিন্তু পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোর, ইনার যে কোর রয়েছে সেটা কিন্তু পুরো সলিড ফর্মে রয়েছে। এখানে পি ওয়েভের গতি দিয়েছি দেখুন 4.28 থেকে 6.50 কিলোমিটার পার সেকেন্ড। কন্ডার ডিসকন্টিনিউটি আমরা যদি দেখি যে কন্ডার ডিসকন্টিনিউটি আমরা আগেই আলোচনা করেছি, কনরাড সাহেব দিয়েছিলেন। এ বাউন্ডারি উইথিন দ্য আর্থ কন্টিনেন্টাল ক্রাস্ট 10 থেকে 12 কিলোমিটার ডেপথে রয়েছে এবং নট ফাউন্ড ইন ওশেনিক রিজিয়ন। অর্থাৎ এই যে কনরাড যে ডিসকন্টিনিউটির কথা আমরা বলেছি সেটা কিন্তু সমুদ্রের অঞ্চলে দেখা যায় না, সেটা সমুদ্র এবং মহাদেশীয় যেখানে মিলনস্থল সেখানে আমরা দেখতে পাই। মহড়া বেসিক ডিসকন্টিনিউটি বিটুইন দ্য ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, সেটা আমরা বলেছি 40 কিলোমিটার ডেপথে। এই যে ডিসকন্টিনিউটি এটাকে বলছে মহড়া বেসিক ডিসকন্টিনিউটি। এরপর শুরু হচ্ছে কিন্তু ম্যান্টেল। চলে এলাম আমরা ম্যান্টেলে। এখানে আমরা এত ইনফরমেশান দিয়েছি, চাপ কত, তাপ কত, ঘনত্ব কত, তার কারণ হচ্ছে যে আমরা একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, সেখানে কিন্তু এই সমস্ত তথ্যগুলো আমাদের থাকা উচিত। আমি চেষ্টা করেছি এই একটা যদি আপনারা এই ইমেজটাকে যদি সেভ করে রাখেন বা নিজেদের খাতাতে যদি এটা করে নিতে পারেন, তাহলে কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আপনার মাথার মধ্যে থাকবে। তারপর আমরা চলে যাব ম্যান্টেলে। ম্যান্টেল কত পর্যন্ত? প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত আমরা আগেই বলেছি। এই 2900 কিলোমিটার পর্যন্ত তার এটা হচ্ছে 84% আর্থ ভলিউম, সারা পৃথিবীর 84% প্রায়, এবং ওজনের দিক থেকে কিন্তু 67%। আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল। এবার আপার ম্যান্টেলে চলে যায়। আপার ম্যান্টেল কোন অংশটা? তাহলে এই 40 থেকে কিন্তু 700 কিলোমিটার পর্যন্ত অংশকে বলছি আমরা আপার ম্যান্টেল। এর মধ্যে দেখো এই 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা বলছি কি, এটাকে বলছি আমরা লিথোস্ফিয়ার। এবং এই 100 থেকে এই যে 410 বা 450 কিলোমিটার বা 350 কিলোমিটার অনেকে বলে থাকে, এই অংশ, এই যে ব্লু কালারের যে অংশটা রয়েছে, কোন পার্ট? এটা কিন্তু আপার ম্যান্টেল। দেখুন এই যে উইথিন ব্র্যাকেট আছে 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, এটাকে বলছি আমরা আপার ম্যান্টেল, এবং 700 থেকে 2900 কিলোমিটার এটাকে বলছি কিন্তু আমরা লোয়ার ম্যান্টেল। এই আপার ম্যান্টেলের 40 থেকে 100 কিলোমিটার তো গেল, লিথোস্ফিয়ার নিয়ে নিল। এই 100 থেকে 410 কিলোমিটার এই অংশটাকে বলছি আমরা কি, অ্যাসথেনোস্ফিয়ার। কি বলছি? অ্যাসথেনোস্ফিয়ার। কেন অ্যাসথেনোস্ফিয়ার বলছি বা এটা কি না, এই অংশে কিন্তু গলিত যে ম্যাগমা রয়েছে সেই ম্যাগমার অবস্থান রয়েছে কিন্তু এই অংশে। অর্থাৎ উপরে যে লিথোস্ফিয়ার, অর্থাৎ যেখানে আমরা প্লেটগুলোকে মুভ করতে দেখি, সেই পাতগুলো কিন্তু এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরের উপরে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে।
এই অ্যাস্থনোস্ফিয়ারে এখানে আমরা কিন্তু দেখব যে ম্যান্টেল কিন্তু গলিত ফর্মে রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি যে একবারে তরল তা নয়, সেটা জেলির মতো বা সেটাকে আমরা প্লাস্টিকও বলে থাকি, প্লাস্টিক ফর্মে রয়েছে। কত? 100 থেকে 410 কিলোমিটার পর্যন্ত। তাহলে 100 থেকে 410 কিলোমিটার পর্যন্ত, 410 কিলোমিটার পর্যন্ত এটা গেল। এটা হচ্ছে ডাকটাইল, অর্থাৎ এটা নমনীয়। ডেনসার, ঘন, আমরা যত গভীরতা যাব তত ঘনত্ব বাড়বে। সেমি মোল্টেন, এটা পুরোপুরি যে গলিত রয়েছে তা নয়, এটা কিছুটা গলিত। এলভিজেড অর্থাৎ লো ভেলোসিটি জোন। অ্যাস্থনোস্ফিয়ারকে লো ভেলোসিটি জোন বলা হয় কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লো ভেলোসিটি জোন বলা হয় তার কারণ হচ্ছে যে কঠিন মাধ্যম থেকে যখন হঠাৎ করে পি তরঙ্গ এবং এস তরঙ্গ এর ভেতরে প্রবেশ করবে, তখন কিন্তু আমরা দেখব যে তার গতিবেগ কিন্তু অনেকটা কমে যাবে। এই পি তরঙ্গ এবং এস তরঙ্গের যে ভেলোসিটি কমে যাচ্ছে, তার জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন। এটাকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন, অ্যাস্থনোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, বা এটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে উইক স্ফিয়ার। তাহলে অ্যাস্থনোস্ফিয়ার গেল। এরপরে দেখুন লো ভেলোসিটি জোন গেল, তারপর ল্যাব, এলএবি এবং সিএমভি, এই দুটো ফর্ম কিন্তু আমাদের। এলএবি যদি আমরা দেখি তাহলে দেখব আমরা সেখানে লিথোস্ফিয়ার এবং অ্যাস্থনোস্ফিয়ার যে রয়েছে তার মধ্যে বাউন্ডারি। তাহলে এটা হলো লিথোস্ফিয়ার এবং এই অ্যাস্থনোস্ফিয়ার, এদের যে বাউন্ডারি সেটাকে বলছি আমরা কি? ল্যাব। জিওথার্মাল গ্রেডিয়েন্ট শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, যে পৃথিবীর অভ্যন্তরভাগে যখন আমরা প্রবেশ করব ততই আমরা দেখব যে তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই তাপমাত্রা বৃদ্ধি নিশ্চয়ই একবারে সমান একটা কার্ভ ধরে কিন্তু চলতে থাকে না। কোথাও তাপমাত্রা বৃদ্ধির হার বেশি হয়, আবার কোথাও কম হয়। আমরা আগেই বলেছি যে পৃথিবীর গভীরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে 12 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপরের 300 কিলোমিটারে কিন্তু প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার বৃদ্ধি পায়, এবং তারপরে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার হারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কিন্তু বৃদ্ধি পায়। এই যে তাপমাত্রা বৃদ্ধির যে ঢাল বা অবক্রমে, এটাকে বলছি আমরা কি? জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এবং এখানে কিন্তু জিওথার্মাল এনার্জির আমরা পেয়েছি। জিওথার্মাল এনার্জি কি না, আমরা জানি যে কোর, ম্যান্টেল এবং যে ক্রাস্ট, এই তিনটে কিন্তু পৃথিবীর এক্সিসের উপর কিন্তু সমানভাবে সমান গতিতে কিন্তু ঘুরছে না। আমরা যদি গতির কথা ভাবি তাহলে আমরা দেখব কিন্তু পৃথিবীর এই যে কোর রয়েছে, যে কেন্দ্রমণ্ডল রয়েছে, সেটা সব থেকে বেশি গতিতে ঘুরছে। তারপর যে গুরুমণ্ডল রয়েছে সেটা তার থেকে একটু কম গতিতে ঘুরছে, এবং সব থেকে বাইরে যে ভূত্ব রয়েছে সেটা আরও কিন্তু কম গতিতে ঘুরছে। এবং এই যে গতির পার্থক্যের জন্য যখন পাশাপাশি দুটো যখন মুভ করছে, এটার একটা গতি এবং এটার একটা গতি, এবং তাদের যে এই যে গতি কম বেশি হওয়ার জন্য যে ফ্রিকশান তৈরি হচ্ছে, ঘর্ষণ তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু এনার্জি রিলিজ হচ্ছে। এবং সেই এনার্জি রিলিজ হয়ে কিন্তু সেই এনার্জিগুলো কি হচ্ছে? বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এবং এনার্জি সবসময় কি হবে? যেখানে বেশি এনার্জি, আমরা যদি দেখি যত পৃথিবীর গভীরে যাব তাহলে কি হবে? এনার্জি নিশ্চয়ই বাড়বে। এনার্জি বেশি হলে এনার্জি তাহলে কি হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে না। মাঝপথে কোনো এনার্জি তৈরি হলে সে চেষ্টা করবে কি? কম এনার্জির দিকে সেটা ফ্লো হতে, প্রবাহিত হতে। তাহলে এইখানে যে গুরুমণ্ডল এবং এই যে আমরা দেখছি লিথোস্ফিয়ার এবং অ্যাস্থনোস্ফিয়ার, এই যে অংশে যে ফ্রিকশন তৈরি হচ্ছে, ঘর্ষণ তৈরি হচ্ছে, এই ঘর্ষণের ফলে কিন্তু এইখানে কিন্তু এনার্জি তৈরি হচ্ছে, যেটাকে কি বলছি আমরা? জিওথার্মাল এনার্জি। এই জিওথার্মাল এনার্জি কি, এটাকেও আমরা একটু আলোচনা করে নিই। জিওথার্মাল এনার্জি আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার হচ্ছে। আমরা যদি হিমাচল প্রদেশ দেখি, সেখানে কিন্তু আমরা চেষ্টা চলছে এই এনার্জিকে ব্যবহার করার। এই এনার্জি হচ্ছে অফুরান। কিভাবে হয় না, আমরা যদি দেখি যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু কিছু গ্রাউন্ড ওয়াটার রয়েছে। গ্রাউন্ড ওয়াটার বলতে আমরা পানীয় জল হিসাবে যে জল ব্যবহার করি, সেই জলের যে লেয়ার সেটা কিন্তু অনেক উপরে, আরও গভীরের কথা বলছি।
সেই গভীরে যে জল থাকে, সেই জল যখন এই উত্তপ্ত গলিত ম্যাগমার সংস্পর্শে আসে, সেটা কিন্তু বাষ্প কিন্তু বাইরে বেরিয়ে আসবে এবং সেটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, যা কিন্তু কলকারখানা থেকে শুরু করে আমাদের জীবনযাপনের যা কিছু, সেগুলো কিন্তু সব কিছুর রিকোয়ারমেন্ট খুব সহজেই পূরণ করতে পারে। তবে এখানে সমস্যা হলো আমাদের একটা লিমিটেশন রয়েছে, এটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। এবং আমরা যদি এটাকে খুব বেশি ব্যবহার করার চেষ্টা করি আর্টিফিশিয়ালি, সেটাও কিন্তু সমস্যার। তাহলে কী হবে, একটা সময় পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু ধীরে ধীরে তার তাপমাত্রা হারাবে এবং তার ফলে কিন্তু একটা সময় কিন্তু যে ব্যালেন্স, আমরা কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা দেখলাম যে হিমবাহ কিছুটা অংশ ভেঙে যেভাবে উত্তরাখণ্ড ওই অংশে কী রূপ নিতে পারে প্রকৃতি, সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। তাহলে এটা গেল জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি তাহলে দুভাগে পেতে পারি, একটা হচ্ছে ওই জল বাষ্প হয়ে উপরে আসছে, আর একটা হচ্ছে যে উত্তপ্ত গলিত যে গরম ম্যাগমা, সেই ম্যাগমার যে উত্তাপ, সেটাকেও কিন্তু কাজে লাগানো যেতে পারে। তাহলে আমরা দেখলাম ল্যাব, দেখলাম জিওথার্মাল এনার্জি, দেখলাম জিওথার্মাল এনার্জি হচ্ছে মেন সোর্স অফ ম্যাগমা, অর্থাৎ এখানেই কিন্তু আমরা ম্যাগমা দেখতে পাই কোথায়, লিথোস্ফিয়ারিক প্লেটস মুভস ওভার দ্য লেয়ার। তাহলে আমরা কি দেখতে পাই, এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে কিন্তু আমরা প্লেটগুলোকে মুভ করতে দেখে থাকি। রেপিড ডিসকন্টিনিউটি বিটুইন আপার মেন্টাল অ্যান্ড লোয়ার মেন্টাল, এখানে একটা ডিসকন্টিনিউটি রয়েছে 700 কিলোমিটার গভীরতায়, যেটাকে আমরা নাম দিয়েছি রেপিড ডিসকন্টিনিউটি। আমরা যদি লোয়ার মেন্টাল দেখি, তাহলে লোয়ার মেন্টালের আমরা দেখব 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার এই অংশে, এবং সেখানকার সমগ্র অংশের যদি আমরা ডেনসিটি দেখি, তাহলে দেখব 3 থেকে 3.3 বা 3.5 থেকে 5.4 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। প্রেসার যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে 2900 কিলোমিটার গভীরতায় কিন্তু এসে পৌঁছায় প্রায় 1350 কিলোবার। এটা হচ্ছে হটার অ্যান্ড ডেন্সার দেন আপার মেন্টাল। আপার মেন্টালের থেকে কিন্তু লোয়ার মেন্টাল আরও বেশি উত্তপ্ত হয় এবং সেটা কিন্তু আরও বেশি ঘন হয়। ইন্টেন্স প্রেসার কিপস লোয়ার মেন্টাল সলিড। লোয়ার মেন্টাল কিন্তু আমরা আপার মেন্টালটা দেখি, কিন্তু আপার মেন্টালের অ্যাস্তনোস্ফিয়ার পার্টটা গলিত অবস্থায় থাকে এবং তারপরের যে অংশটা সেটা হচ্ছে কিছুটা অর্ধ সান্দ্র জেলির মতো থাকে, এবং কিন্তু 700 থেকে 2900 কিলোমিটার যেটা লোয়ার মেন্টাল রয়েছে, সেটা কিন্তু সলিড ফর্মে আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই গেল আমাদের কিন্তু মেন্টাল। তাহলে আমরা কোর পড়লাম, আমরা মেন্টাল পড়লাম, আমরা লিথোস্ফিয়ার পড়লাম, আমরা অ্যাস্তনোস্ফিয়ার পড়লাম, এবং আমরা কিন্তু এখানে কতগুলো ডিসকন্টিনিউটি দেখতে পেলাম, একটা কনরাড, একটা মোহ, একটা র্যাপিডটি, এই পর্যন্ত এলাম। এরপরে দেখো যে মেন্টাল এবং যে কোর, তার মাঝে 2900 কিলোমিটার গভীরতার আশেপাশে একটি ডিসকন্টিনিউটি রয়েছে, যেটার নাম হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। কোর ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন্টাল, সিএমবি, কোর মেন্টাল বাউন্ডারি। এই শর্ট ফর্মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা পড়েছিলাম ল্যাব, এলএবি লিথোস্ফিয়ার অ্যাস্তনোস্ফিয়ার বাউন্ডারি, সিএমবি হচ্ছে কোর মেন্টাল বাউন্ডারি, এটা মনে রাখতে হবে। তাহলে এটাকে বলছি কিন্তু আমরা গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। গুটেনবার্গ সাহেব 1914 সালে এই ডিসকন্টিনিউটি সম্পর্কে বলেছিলেন। যেহেতু উপরের অংশটা এবং নিচের অংশটা দুটোর যে উপাদানগত পার্থক্য রয়েছে, এখানে সিসমিক ওয়েভের ডিফারেন্স তৈরি হয়, তার ফলে কিন্তু এই লেয়ারটার মধ্যে একটা ডিসকন্টিনিউটি লক্ষ্য করেছিলেন এবং সেটা গুটেনবার্গ ডিসকন্টিনিউটি নামে পরিচিত। এবার চলে যায় কোর। কোর হচ্ছে ইনারমোস্ট লেয়ার, সব থেকে ভেতরের যে স্তর, তাকে আমরা বলছি কোর বা কেন্দ্রমণ্ডল। এটা 15% অফ দ্য আর্থ ভলিউম, পৃথিবীর 15%, এবং 32.5% অফ দ্য আর্থ মাস। যদি আমরা দেখি, মাত্র 15% পৃথিবীর, কিন্তু যদি আমরা তার ওজনের দিক থেকে দেখি, তাহলে কিন্তু 32.5, প্রায় ডবল। সুতরাং আমরা কল্পনা করতে পারছি যে এখানে যে হেভি মেটালগুলো, কিন্তু ভারী ধাতব পদার্থগুলো রয়েছে, সেটা কি কি হতে পারে, সেটা আমরা জানি যে নিফে, নিকেল, ফেরিয়াম, এই লোহা, এই ধরনের পদার্থগুলো রয়েছে, আমরা আরও আগে দেখব। নিফে, এই স্তরকে আমরা নিফে স্তর বলতে পারি, মেনলি কম্পোজড অফ নাইসিল অ্যান্ড আয়রন, নিকেল এবং আয়রন। ডেন্সেস্ট লেয়ার অফ দ্য আর্থ, এটা পৃথিবীর সবথেকে ঘন অংশ।
ডেনসিটি বিটুইন 9.5 থেকে 14.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার যায়। প্রেসারে এখানে আমরা দেখতে পাই 3300 থেকে 3700 কিলোবার, যেটা আমরা বলেছিলাম প্রায় 3 থেকে 4 মিলিয়ন বেশি সমুদ্রপৃষ্ঠের যে চাপ। এখানে আমরা যদি প্রেসার দেখি 3700 পর্যন্ত। আউটার কোর হচ্ছে সেটা হচ্ছে লিকুইড স্টেট আর সেমি লিকুইড স্টেটে থাকে। 2900 থেকে 5150 এটাকে আমরা বলছি আউটার কোর, আর 5150 থেকে কিন্তু 6371 বা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এটাকে বলছি ইনার কোর। এটা কিন্তু লিকুইড বা সেমি লিকুইড ফর্মে থাকে, আর কোরটা কিন্তু থাকে সলিড ফর্মে 2900 থেকে 5150 কিলোমিটার। ইনার কোর এটা সলিড স্টেটে থাকে 6371 পর্যন্ত। এবং এই আউটার কোর আর ইনার কোরের মাঝে একটি ডিসকন্টিনিউটি রয়েছে, যেটা 1936-এ লেহম্যান সাহেব আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় কি লেহম্যান ডিসকন্টিনিউটি। লেহম্যান ডিসকন্টিনিউটি বিটুইন আপার অ্যান্ড লোয়ার কোর, যেটাকে আমরা বলি কি বুলেন বিযুক্তি রেখা। বুলেন সাহেবের নামও আমরা সবাই শুনেছি। এটাকে বুলেন বিযুক্তি রেখা কেন বলা হয় সেটাও আমরা আলোচনা করব। আর একদম শেষ পার্টে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বা শর্ট টার্ম রয়েছে, সেই টার্মগুলো সম্পর্কে আমরা পড়ব। তার আগে আমরা পুরো বিষয়টা আরেকবার রিমেম্বারিং করে নিই, তাহলে পৃথিবীর অন্তর্ভাগের যে স্তর তাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করি। 3টে ভাগের নাম হচ্ছে লিথোস্ফিয়ার, পাইরোস্ফিয়ার এবং ব্যারিস্ফিয়ার, যেটাকে আমরা অন্য নামে চিনি। একটা হচ্ছে ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর, যেটা প্রিভিয়াসলি কী হিসাবে পরিচিত ছিল সিয়াল, সীমা এবং নিফে। আর আজকে আমরা চিনি কীভাবে ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। ক্রাস্ট অর্থাৎ 0 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, যেটা সলিড ফর্মে রয়েছে। তারপর 40 থেকে একদম পুরো 2900 কিলোমিটার পর্যন্ত এই অংশকে বলছি আমরা ম্যান্টেল, এবং 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত এই অংশকে আমরা বলছি কোর। এখানে 40 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই অংশটা, অর্থাৎ ভূত্বক 40 কিলোমিটার পর্যন্ত, এবং তারপরে আপার ম্যান্টেলের কিছুটা অংশ নিয়ে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের পর যে কঠিন অংশটা, প্লেটগুলো যে গলিত তরল ম্যাগমার উপর ভেসে বেড়াচ্ছে, সেটাকে বলছি আমরা অ্যাস্তনোস্ফিয়ার। অ্যাস্তনোস্ফিয়ারও আপার ম্যান্টেলের একটা পার্ট। সেটা কত 100 থেকে প্রায় 400 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। তারপর আমরা দেখতে পাচ্ছি আপার ম্যান্টেল যেটা থাকছে কিন্তু লিকুইড ফর্মে, লোয়ার ম্যান্টেল থাকছে সলিড ফর্মে। আবার তারপর দেখছি 2900 কিলোমিটার পর কোরকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আউটার কোর, একটা হচ্ছে ইনার কোর। আউটার কোর থাকছে তুলনামূলক লিকুইড ফর্মে, এবং ইনার কোর থাকছে কিন্তু সলিড ফর্মে। এবং আমরা যদি যে বিচ্যুতি রেখাগুলো দেখি, তাহলে দেখব যে কন্টিনেন্টাল পার্ট এবং ওশেনিক পার্ট ক্রাস্টের মধ্যে, সেখানে আমরা দেখতে পাবো কনরাড ডিসকন্টিনিউটি। তারপর ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে, আপার ম্যান্টেলের মধ্যে সেখানে আমরা দেখতে পাবো মোহরাভিসিক ডিসকন্টিনিউটি। তারপর আমরা আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মধ্যে দেখতে পাবো রেপিটি ডিসকন্টিনিউটি। তারপর আমরা ম্যান্টেল এবং কোরের মধ্যে দেখতে পাবো গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, এবং আউটার কোর, ইনার কোরের মধ্যে দেখতে পাবো আমরা লেহম্যান ডিসকন্টিনিউটি। তাহলে এই হচ্ছে বিষয়, এবং ডেনসিটি আমরা ক্রমশ বাড়তে থাকবে, তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, এই কথা অনেকবার বলেছি। এই ছিল আজকের আলোচনা। এরপরে দেখুন নিচে আরও কতগুলো আমি শর্ট প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো সম্পর্কে আমরা, যেহেতু এই এপিসোডটা অনেকটা দীর্ঘায়িত হয়েছে, তাই এই অংশটা আমরা আলাদাভাবে একটা ভিডিওতে প্রেজেন্ট করার চেষ্টা করব। আশা করছি আপনাদের হয়তো পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। সময় ভীষণ কম, কিন্তু বিষয়বস্তু অনেক বেশি। যত বলি তবুও মনে হয় যে অনেক কিছু না বলার কথা থেকে গেল। যাই হোক, আজকের এপিসোড যারা দেখলেন, জানাবেন অবশ্যই কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো, আর কি ধরনের ক্লাস আপনারা পেতে চাইছেন। আমি যে ওয়েতে করাচ্ছি এটাই আপনাদের মনে হচ্ছে বেস্ট, না আরও কিছু ইমপ্রুভমেন্ট বা আরও কিছু যদি দরকার হয়। আমাদের ক্লাসে আমরা এটা ডিটেলস আলোচনা করলাম, তার সঙ্গে পিডিএফ আকারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু থাকছে আপনাদের জন্য কিছু নমুনা উত্তর, যেখানে কিন্তু আপনারা আমার সঙ্গে ইন্টারেক্টও করতে পারবেন। আর একটা কথা, যে আজকের এপিসোডে যারা দেখলেন তাদের জন্য একটা প্রশ্ন থাকছে, যে পৃথিবীর অভ্যন্তরভাগে গভীরতা বাড়ার সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার হ্রাস পায়। এই স্টেটমেন্টে কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে তার পিছনে যুক্তি কী আছে সেটা কিন্তু বলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে খুব দ্রুত পরবর্তী এপিসোডে দেখা হবে।